সরকারের একটা সুপরিকল্পিত পদক্ষেপ হতে পারে। কারণ এর ভিতরে হতে পারে যে গোপালগঞ্জে তারা মানুষকে মাথায় এবং বুকে গুলি করেছে আর্মি। তাদের দৃষ্টিকোণ ও গোপালগঞ্জ থেকে সরিয়ে অন্যদিকে নেওয়ার জন্য এটা হতে পারে। দেখবেন যে গোপালগঞ্জে তারা মৃত লাশকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং তাদের গ্রেনেড দিয়ে খুঁচিয়ে সেই বুলেট গুলি বের করে ফেলছে। এই যে বর্বরতা হয়েছে, এই বর্বরতা ধামাচাপা দেওয়ার জন্যই হয়তো এটা হতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না। আর এই ব্ল্যাক বক্স যেটা আছে সেইটার রেকর্ডিং শুনতে হবে যে কেন এটা হলো। আর যখন ফ্লাইটটা উড়লো তার মানে কি কারণ, তাহলে তো অনেকগুলো আরো কিছু মেকানিক্যাল ফল্ট হতে পারে, যে ফিউল ট্যাঙ্ক কোনো কারণে ফিউল যাচ্ছিল না এবং তাহলে তো ফিউল ট্যাঙ্ক বাস্ট করার কথা যখন হিট করবে তখন। তাহলে ক্যাজুয়ালিটি যেটা বলেছো তুমি যে এইখানে মানুষ অনেক মারা যাওয়ার কথা, যেটা আমরা অন্য এই ধরনের ইনসিডেন্টে দেখেছি। তার মানে এইটা একটা সুপরিকল্পিত ভাবে যে রাউটটা দেখানো হচ্ছে। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে এইখানে যখন স্কুল করা হয় তখন বঙ্গবন্ধু কন্যা একটা ভিডিও ক্লিপ আছে, আমি দেখেছি কিনা জানি না। ভিডিও ক্লিপে বলা হয়েছে যে এইখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এইখানে স্কুল করা যাবে না কারণ এটা কমার্শিয়াল রাউট, এবং যাতে এটা স্কুল না করা হয় তখন বলেছিলেন এটা আমি সরকারি অ্যাকোয়ার করে নেই, আপনাদের অন্য জায়গায় জমি দেয়। কিন্তু তখন এই স্কুলের প্রশাসন এই পুরা স্কুলে ছোট ছোট শিশুদের রাস্তায় নামিয়ে দেয় এবং আন্দোলন শুরু করে যাতে এইখান থেকে স্কুলটা সরানো না হয়। তাহলে এই এত কিছু জানার পরে কেন এইখানে স্কুল হলো, 1 নাম্বার। 2 নাম্বার, কেন এই গুলা পদক্ষেপ নেওয়া হলো না যে এইগুলা কেন এই এখন কেন করতে হবে, যে যখন স্কুল যখন স্কুল টাইম পার হওয়ার পরে কেন এইটা করা হলো না। আর আরেকটা হচ্ছে যে এই যে বিমান বাহিনীর পাইলট ছিল, যেটা শোনা যায়, আমি যেটা তথ্যটা এয়ারফোর্সের মাধ্যমে পেয়েছি, যে এটা তার সোলো ছিল। এর আগে সে যখন উড্ডয়ন করেছে তখন তার সঙ্গে একজন ইনস্ট্রাক্টর থাকতো। তাহলে এই জিনিসগুলো তো এই ঘন বসতিপূর্ণ এলাকায় হওয়ার কথা না। এইটা ওই যেটা বললাম, এটা ইদার কক্সবাজারে হতে পারতো, অথবা তোমার ইয়াতে এই যে কুয়াকাটাতে হতে পারতো যেখানে লোকালয় নেই, এমন জায়গা হতে পারে, অথবা তোমার ভোলাতে কোনো একটা দ্বীপের ভিতরে হতে পারতো। কিন্তু সেইটা না করে কেন এইখান থেকে করা হলো? কারণ এটা আমার দৃষ্টিতে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এইটা দৃষ্টি মেইনলি গোপালগঞ্জ থেকে সরিয়ে অন্যদিকে নেওয়ার জন্য মানুষের দৃষ্টি। আবার অনেক সময় আমি অনেক ছাত্রছাত্রী ইন্টারভিউ দেখেছি, তারা লাশ বের করছে, তারা বলছে যে অনেক লাশ হয়েছে এবং সেইগুলো আর্মি বলতে দিচ্ছে না। তার মানে কি দাঁড়ায়? যে এইটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ভাইয়া, আপনার এই কথার রেশ ধরেই আমি একটা কমেন্ট নিব। এমডি কায়সার উল আলম তিনি বলেছেন, এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? 16ই জুলাই গোপালগঞ্জের গণহত্যা, 18ই জুলাই সেনা ভবনে আগুন, 21শে জুলাই স্কুলে বিমান দুর্ঘটনা, সবই কি কাকতালীয় নাকি পরিকল্পিত? এটা তো একটা প্রশ্ন। সেই সাথে আহ কুমিল্লা 14গ্রাম থেকে একজন, 14গ্রাম উপজেলা থেকে একজন বলেছেন, মাইলস্টোন কলেজে ঘটনার পর সাধারণ ছাত্রছাত্রীরা যখন মিডিয়ার সাক্ষাৎকার দেয় কতজন মারা গেছে, তখন সেনাবাহিনী তাদের গায়ে হাত তোলার কারণ কি? কেমন একটা কথা যে একে তো তাদের সহপাঠীরা মারা গেছে, তার উপর সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলছে। এই সেই সেনাবাহিনী যারা বুলেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গোপালগঞ্জে মানুষ হত্যা করেছে। এই সেই সেনাবাহিনী মানুষ মারা গেছে কিনা, লাশ কমপ্লিট হয়েছে কিনা বুট দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মেক শিওর করছে যে তারা হত্যাটা সাকসেসফুলি করেছে। সেই সেনাবাহিনী আজকে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে। আমরা কি আসলেই নিরাপদ এই সেনাবাহিনীর কাছে? না, নিরাপদ? মোটেই নিরাপদ না। যেটা যেটা আমি আমার তথ্য সেনাবাহিনীর ভিতর থেকে যে জিনিসটা আমি জেনেছি, 10,000 আর্মিকে পাঠানো হয়েছে এবং সেইটা বাছাইকৃত যারা স্বাধীনতা বিরোধী এমন সৈনিকদের ওখানে পাঠানো হয়েছে এই হত্যাযজ্ঞ চালানোর জন্য। এই হত্যাযজ্ঞটা পাকিস্তানের যে হত্যাযজ্ঞ তাকেও হার মানায়।
প্রতিটা বাড়িতে পুরুষ শূন্য, এবং যেসব বাড়িতে পুরুষরা আছে সেখানে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের মা বোনদেরকে হয়রানি করা হচ্ছে এটা, এবং বিভিন্নভাবে তাদের ফুড চেইন গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। নৌবাহিনী এই মধুমতিতে টহল দিচ্ছে। এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যেটা গাজা এবং এই কাশ্মীরে যেভাবে হয়েছিল সেই একইভাবে হচ্ছে। এবং আর্মি তার দৃষ্টি, তার যে সে তারা যে জিনিসটা করছে সেই জিনিসটা মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্যই এটা আমার দৃষ্টিতে মনে হয় এটা হয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আরো একটা কমেন্ট নিব, সেটা হলো আসলেই কি দুর্ঘটনা ছিল নাকি জঙ্গি হামলা অথবা পরিকল্পিত নাশকতা, সবই জানা যাবে। বাংলাদেশের মিডিয়ার সাহস না করলেও বিদেশি গণমাধ্যম সাহস করবে বলে বিশ্বাস আমার। বিমান উড্ডয়ন থেকে বিধ্বস্ত হওয়ার সময় পর্যন্ত সব রেকর্ড অবশ্যই কন্ট্রোল রুমে আছে। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে প্রকৃত খবর বের হবেই। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে সরকারের তালবাহানা অশুভ লক্ষণের ইঙ্গিত দেয়। কতজন স্পট ডেথ, কতজন হাসপাতালে মারা গেল তা স্পষ্ট করার জোর দাবি জানাই। ক্লাসের উপস্থিতির রেকর্ড সমস্যার সমাধান করতে পারে। খুব সত্যি কথা। সেই প্রসঙ্গে আমি একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। ছবিতে বলা হয়েছে মাইলস্টোন কলেজের ভেতর থেকে খবর জানলাম 2টা ক্লাসরুমের একজনও বাঁচেনি। প্রতিটা ক্লাসরুমে 30 জনের মতো স্টুডেন্ট থাকে। এই 2টা ক্লাসরুম আরো অনেকগুলো রুম বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে 100-রও বেশি উপরে মারা গেছে, কিন্তু সরকার থেকে মৃতের সংখ্যা না জানানোর বিষয় মাইলস্টোনের কে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং সেই সাথে আরো একটা ভিডিওতে দেখেছি মাইলস্টোনের প্রিন্সিপাল অথবা হেড স্যার উনি কেন জানতে চেয়েছেন কতজন মারা গেছে, সেই জন্য তাকে মারা হয়েছে। সেই ভিডিওটা এখন এতজন ইয়ের মধ্যে দেখানো যাচ্ছে না। এবং সেই সাথে এটা তো গেল, আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ন্যূনতম 271 জন স্টুডেন্ট মারা গেছে। সেই সাথে স্কুল কলেজের শিক্ষক তো আছেনই এবং অন্যান্য কর্মচারীরাও আছেন। এ তো গেল একটা বিষয়। এই বিষয়ে লাশ কেন দেখতে দেওয়া হচ্ছে না? লাশ দেখার অধিকার প্রত্যেক মা বাবার আছে। সেই সম্পর্কে ডক্টর নুরুন নবী স্যারকে আমি যুক্তরাষ্ট্র থেকে, তিনি আমাদের একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, আমি ওনাকে অনুরোধ করব আপনি যদি এ বিষয়ে বলতেন যে এই যে সন্তানের লাশ কেন বাবা মা দেখতে পাবে না, এই অধিকার হরণ করার অধিকার তাদের কে দিয়েছে? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এতক্ষণ জিয়া করিম সাহেব যা বললেন আমি সব কিছুর সাথে একমত। তো আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিতে গিয়ে একটু প্রেক্ষাপটটা ব্যাখ্যা করতে হবে। সেটা হলো, আমি একজন মুক্তিযোদ্ধা। 71-এ পাকিস্তান বাহিনীর আমরা জেনোসাইড দেখেছি, হিউম্যান রাইটস ভায়োলেশন দেখেছি, মানুষ হত্যা দেখেছি। কিন্তু এবার বাংলাদেশে যা ঘটছে সেই শুধু এখন থেকে নয়, গত 1 বছর যাবৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সময়ে সেগুলো 71-এর অত্যাচারকেও হার মানিয়েছে। আর এগুলো আলোচনা করতে আমি একজন মুক্তিযোদ্ধা জীবন সায়নে এসে আমার ভীষণ কষ্ট পাই। কিন্তু যা ঘটছে সেগুলো সম্পর্কে যদি বলি তাহলে স্পষ্ট করে আমি কথা বলবো। সেটা হলো, দেশটাকে দখল করে নিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এরা মিথ্যাচার হলো এদের প্রধান কাজ, দেশপ্রেম বলতে কিছু নেই। আর যে সশস্ত্র বাহিনী যারা জনগণকে রক্ষা করবে, শাসনতন্ত্র রক্ষা করবে, তারা তার উল্টো করছে। আমরা গত সপ্তাহে গোপালগঞ্জে যে ঘটনা দেখলাম, আপনি যে প্রশ্ন করেছেন যে লাশ গুম, সেটা তো গোপালগঞ্জেই হয়েছে। সেইটারই ধারাবাহিকতায় এখন সেটা এই বিমান দুর্ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি যে সশস্ত্র বাহিনী দেশের মানুষের জান মাল রক্ষা করবে, তারাই সেই ঘাতকের ভূমিকায় নেমেছে। সেটার প্রমাণ তো আমরা প্রতিদিনই পাচ্ছি। বিশেষ করে গত
সপ্তাহে গোপালগঞ্জে। জিয়া সাহেব উল্লেখ করেছেন এইভাবে মানুষ হত্যা ভিডিওতে রেকর্ড করা, এবং তারা জানে যে এটা ভিডিও রেকর্ড হচ্ছে, তারপরেও সেনাবাহিনী গোপালগঞ্জে যেভাবে মানুষ হত্যা করেছে, তাদের কাছ থেকে আমরা ঢাকার যে বিমান দুর্ঘটনায় আমরা ভালো কিছু আশা করতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস এই সরকার, বিশেষ করে ইউনূস, সে মিথ্যা কথা বলে, তার সরকার মিথ্যাচারের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। সে একজন দুর্নীতিবাজ, সে একজন সুদখোর, ঘুষখোর, হিউম্যান রাইটস ভায়োলেশন করছে। গত 1 বছরে যে হত্যা হয়েছে, সে কোনোদিন এই যে মব ভায়োলেন্স যে তার সরকার ইন্ট্রোডিউস করেছে, তার বিরুদ্ধে কোনোদিন সে দুঃখ প্রকাশ করেছে? সেটাকে কি কোনোদিন নিন্দা করেছে? তো যেভাবে গত 1টা বছর লাশ গুম হয়েছিল, সেইটার ধারাবাহিকতায় তারা এই শিশু যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের লাশ আপনি এইভাবে গুম করছে, কারণ তারা দেখাতে চাচ্ছে কম লোক মারা গিয়েছে। আপনি যে ভিডিওটা দেখালেন, যে স্লাইডটা দেখালেন, সেখানে 2টো ক্লাসের হিসাব করলে তো 60 জন ওখানেই হয়। তো কাজেই আমরা কখনো সত্য জানতে পারবো না কি ঘটেছে, এবং যে সমস্ত এই ঘটনার পরে যে সমস্ত ঘটনা, যে সমস্ত থিওরি, যে সমস্ত প্রশ্ন জনমনে দেখা দিয়েছে, সেগুলোর জবাব আমরা কোনোদিনই পাবো না যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে। এবং এই সরকার যতদিন থাকবে এরকম ঘটনা আরো ঘটবে, কারণ প্রতিদিনই গতকালকে চাইতে আজ পরের দিনের ঘটনা, পরের দিনের পরিস্থিতি আরো খারাপ হয়। বাংলাদেশে আইন বলতে কিছু নেই। ধরেন সরকার হয়তো একটা তদন্ত কমিশন গঠন করবে কোর্টের একজন জাজকে দিয়ে। এই জাজ কারা? এই সরকার এসে এই মবরা, যাদেরকে বলা হয় ছাত্র, আমি তাদেরকে বলি সন্ত্রাসী, তারা গত বছর জুলাই আগস্টে যে সন্ত্রাস করে যে ক্ষমতা এসেই কি করলো? প্রথমেই আইনের শাসনের এটা বিলুপ্ত করার জন্য জাজের যত চিফ জাস্টিস শুরু করে সবাইকে লাঠি সোটা দেখিয়ে তাদেরকে বিদায় করে, তাদের দলীয় লোক, অযোগ্য লোক, তাদেরকে আজকে আইন প্রতিষ্ঠানে বসানো হয়েছে। তো এদের কাছ থেকে আপনি কোনো নিরপেক্ষ তদন্ত পাবেন? যে সমস্ত প্যারেন্টস এই সন্তানদেরকে হারিয়েছে, তাদের শোক, তাদের ব্যথা বেদনা এরা বুঝবে না, এরা শুনবে না, কারণ এরা এসেছেই বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য, যেটার প্রমাণ আমরা গোপালগঞ্জে পেলাম। সারা দুনিয়াতে, সারা বিশ্বেই সবাই জানে যে এই দেশে একটা মৌলবাদী ধর্মীয় সন্ত্রাসীদের হাতে, তারা মানবতা বোধ বলতে কিছু তাদের নাই, আইন শাসনে তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে খালিফাত অর্থাৎ ধর্মীয় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইউনূস বলেছে যে আমার যারা নিয়োগদাতা তারা কারা? তারা হলো সেই জুলাইয়ের সেই তথাকথিত বিপ্লবী। কিসের বিপ্লবী? তারা সন্ত্রাসী। তো সেই সন্ত্রাসীর নিয়োগদাতা যারা, ইউনূসের নিয়োগদাতা যারা সন্ত্রাসী, তাদের রাজত্বে বাংলাদেশে কিভাবে মানুষের জীবনকে তারা সম্মান করবে, কিভাবে একটা দুর্ঘটনার পর সে মানবতার দিক থেকে সেগুলো তারা ব্যবস্থা নেবে, সেটা তো প্রশ্নই ওঠে না। তারা যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকে, এখনো যদি, আমি বলছি যদি, কিন্তু যে আমরা প্রমাণগুলো পাই সেখান থেকে বোঝা যায় যে এটা একটা সাধারণ দুর্ঘটনা নয়। আমি একজন সাধারণ সিভিলিয়ান, যে আমি 76 বছর আমার বয়স, অনেক দুর্ঘটনা দেখেছি, বিমান দুর্ঘটনা। যখনই কোনো দুর্ঘটনা ঘটে সাথে সাথে সেই বিমানটা ধ্বংস হয়। আর এই ছবিটা আমি পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখলাম আপনার শোতে আসার আগে, যে বিমানটা এমন ভাবে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে হেলিকপ্টারের মতো ওইখানে আস্তে আস্তে বসে পড়ছে। একটা বিমান দুর্ঘটনার মেকানিক্যাল কারণে যদি হয়ে থাকে, তাহলে বিমানটা যখন নিচে পড়বে, নোজ ডাইভ দেবে, তখন তার নোজটা বিধ্বস্ত হবে। অথবা আশেপাশে আগুন লেগেছে, বিমান ধ্বংস হয় না, বিমানটার
একদম স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। তো আমি ইঞ্জিনিয়ারও নই, আমি এক্সপার্টও নই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমার কাছে প্রশ্ন জাগে, এই বিমান দুর্ঘটনা যদি দুর্ঘটনাই হতো তাহলে বিমানটা ধ্বংস হতো, নোজটা ভাঙা যেত। বিমানের মনে হচ্ছে একটা ইনট্যাক্ট আস্তে করে ওখানে বসানো হয়েছে। পাশের বিল্ডিং এ আগুন লেগেছে, বিমানে আগুন লাগে না। যখনই বিমান দুর্ঘটনা হয় সাথে সাথে বিমান ধ্বংস হয়ে যায়। কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনা ইন্ডিয়াতে হলো সেটার অবস্থা আমরা দেখেছি। তারপরে বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হয়েছিল কয়েক মাস আগে, সেই পাইলট জন ক্রাউডেড জায়গা থেকে বিমানটাকে সরিয়ে সে সমুদ্রে বা নদীতে নিয়ে নিজে জীবন দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচিয়েছে। এখানে এই পাইলট, উইথ ডিউ রেসপেক্ট টু, আমি তাকে চিনি না, জানি না, তার ব্যাকগ্রাউন্ডও জানি না, কিন্তু সে প্যারাশুট দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। তারপরে শুনেছি তিনি মারা গিয়েছেন হসপিটালে। তো এই যে আমরা সত্যের খুঁজছি, আমরা যারা যারা কি বলে অভিভাবক, যারা বাবা মা, যারা তাদের ছেলে মেয়েকে হারিয়েছে, তাদের যে প্রশ্ন, আমার ছেলের বা আমার মেয়ের মৃতদেহটা কোথায়, তার মৃতদেহকে আমি সৎকার করতে চাই। আমরা থেকে দেখলাম গোপালগঞ্জে মৃতদেহগুলো, আমরা খবর পেয়েছি বিভিন্ন সোর্সে 50-এর উপরে লোক মারা গিয়েছে। 251 জন। এখানে 251, কিন্তু আমি বলছি গোপালগঞ্জের কথা। সেখানে তারা বলছে 4জনকেই ময়না তদন্ত না করে তারা মাটি দিয়েছে। আমরা ভিডিওতে দেখলাম মিলিটারি তাদেরকে ফোর্স করছে তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য, তো ময়না তদন্ত করা যাবে না। তারপরে কিভাবে সেই মরদেহ, প্রথমত তাদেরকে গুলি করে ব্যানার দিয়ে মেরেছে, তারপরে যেভাবে ডেড বডি গুলা টানতে ছিল। এবং আরেকটা শুনতে পেয়েছি যে ভিডিও রেকর্ডে, যে ওই 4-5 জন যে সোলজার গোপালগঞ্জে যে ছেলেটাকে মারলো, সেখানে উর্দুভাষী লোকের কথা শোনা গেছে, রেকর্ডও করা হয়েছে। তারপর একটা ছোট্ট ছেলে 7-8 বছরের হবে, তাকে 10-12 জন পুলিশ অফিসার ঘেরাও করে তাকে যেভাবে ফিজিক্যালি ইনসাল্ট করছে, ওই ছেলে তো ভয়ে ওইখানে মারা যাওয়ার কথা। তারপরে আরেকটা ইয়াং ম্যানকে পুলিশ ধরে নিয়ে গেল, একজন পুলিশ অফিসারের হাতে পিস্তল, 5 মিনিট পরে তার ডেড বডি পাওয়া গেল। তো ওইখানে যে ঘটনা ঘটেছে, সেটা সেই অভিজ্ঞতা থেকে আমরা এই বিমান দুর্ঘটনার ভিকটিমদেরকে সেবা শুশ্রূষা বা এটা কেন ঘটনা ঘটেছে সেটার আমরা কখনো পাবো না, কারণ এই সরকারের বেসিসই হলো মিথ্যাচার, সত্য লুকানো, এবং তারা প্রোপাগান্ডায় বিশ্বাস করে। এই যে কি বলে বার্ন এক্সপার্ট, বিশ্ববিখ্যাত বার্ন এক্সপার্ট, যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, তাকে, হ্যাঁ শ্যামন্তলাল, তাকে খুনের মামলার আসামি দিয়ে জেলখানায় রাখা হয়েছে। তিনি বার্ন ইউনিটের প্রধান ছিলেন। আজকে যদি তিনি বাইরে থাকতেন, এদের সুচিকিৎসা হতো। এখন তারা বলছে বাইরের থেকে, বিদেশ থেকে এক্সপার্ট এনে এদেরকে চিকিৎসা করবে, অথচ ওয়ার্ল্ড ফেমাস চিকিৎসক আমাদের ছিল, তাকে রাজনৈতিক কারণে জেলখানায় রাখা হয়েছে। তো এই সরকার দেশকেই শুধু ধ্বংস করতে চায় না, সার্বভৌমত্বকে শুধু ধ্বংস করতে চায় না, মানব সম্পদকে ধ্বংস করতে চায়, যার ফলে এই প্রতিদিন মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, আগুন দিয়ে মারা হচ্ছে, এবং গোপালগঞ্জে যেভাবে মারা হচ্ছে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। শেষ এক্সাম্পল আমরা দেখতে পেলাম এই বিমান দুর্ঘটনায়। এটা সঠিক তদন্ত হওয়া উচিত। এই সরকার করতে পারবেন। আমাদের কাছে দুটো অপশন, যদি আমরা এই হত্যাকাণ্ড বন্ধ করতে চাই, যদি আমরা এই দুর্ঘটনার সত্যিকারে পিছনে কি আছে বের করতে চাই, এই সরকারকে অপসারণ করতে হবে। ডক্টর ইউনূসের আন্ডারে এই কোনো সত্য উদ্ঘাটন হবে না, ডক্টর ইউনূস সরকারের আন্ডারে নির্বাচন হবে না, দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। তো বৃহত্তর যে সমস্যার সামনে আমরা পড়েছি, এই বিমান দুর্ঘটনার সেই ঘটনায় ঘটবে, সেই আমরা সত্য জানতে পারবো না, এরা সুচিকিৎসা পাবে না। তো কাজেই আমরা জনগণের কাছে আহ্বান জানাবো, বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো,
বাংলাদেশকে রক্ষা করতে হলে ইউনূস সরকারকে উৎখাত করতে হবে। মৌলবাদী এখন যে জামাত শিবির মৌলবাদী সন্ত্রাসী তারা বাংলাদেশটাকে দখল করেছে, এদের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলেই আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেটা যদি ষড়যন্ত্র করে হয়ে থাকে এর সাথে দুঃখের আর কিছু হবে না। যে এরকম ঘনবসতি এলাকায় একটা বিমান যেভাবে ধ্বংস হলো সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, টেকনিক্যাল প্রশ্ন উঠেছে, আমরা সাধারণ মানুষের চোখে যে সমস্ত প্রশ্ন উঠেছে এগুলো সত্য উদ্ঘাটন করতে হবে। কিন্তু এই সরকারের শাসনামলে এগুলো হবে না, এবং এই ধরনের ঘটনা গোপালগঞ্জে যা ঘটেছে এই ধরনের ঘটনা আরো ঘটবে। আজকে ঢাকাতে বিমান দুর্ঘটনা যেমন হলো এরকম এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। আমার আহ্বান হবে দেশবাসীর প্রতি, বিশ্ববাসীর প্রতি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানবতা রাইটে বিশ্বাস, হিউম্যান রাইটসে বিশ্বাস করে, যারা সেকুলারিজম বিশ্বাস করে, তাদের উচিত হবে এই ইউনূস সরকার যে মৌলবাদী সন্ত্রাসী সরকার সেটাকে উৎখাত করা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে বলতে চাই যে আমার কাছে ইনবক্সে অনেক অনেক নিউজ এসছে। একজন মা, তিনি খুবই ভয় পাচ্ছেন, কিন্তু তিনি খুব কান্নাকাটি করছেন এবং তিনি অনুরোধ করেছেন আমরা যেন বলি যে আমাদের সন্তানদের লাশ ফেরত দিন। একটা মা অনেক কষ্ট করে সন্তান জন্ম দেয়, অনেক কষ্টের। আমি আপনাদেরকে আরো বলতে চাই, আমার সম্মানিত অতিথিদের অনুমতি নিয়ে আমি আজকে বলতে চাই যে আজকে সারা দিন আমি অসংখ্য ফোন কল পেয়েছি, অসংখ্য মেসেজ পেয়েছি। অনেক আমার ছোট ভাইরা অনেকেই গেছেন রক্ত দিতে, তাদেরকে পেটানো হয়েছে রক্ত দিতে যাওয়ার পরে। মানে মানুষকে রক্ত দিতে যাচ্ছে তখন তাদেরকে পেটানো হবে, কি নৃশংসতা! লাশ গুম করা হচ্ছে। লাশের সংখ্যা জানতে চাওয়ার কারণে বিকেল 5টায় প্রিন্সিপালকে সেনাবাহিনী পিটিয়েছে। কি ভয়ঙ্কর বিভৎস! পাকিস্তানি সেনাবাহিনী যদি হতো তাহলে একটা কথা ছিল, আমাদের ট্যাক্সের টাকা খেয়ে, আমাদের রেমিটেন্সের টাকা খেয়ে আমাদের শিক্ষকের গায়ে হাত তোলার অধিকার এই সেনাবাহিনীকে কে দিয়েছে? আমি আরো বেশ কিছু প্রশ্ন আছে আমি এখানে বলতে চাই, কারণ ইনবক্সে এগুলি এসছে। হ্যাঁ, সুনির্দিষ্ট করে কেবলমাত্র জামাত শিবিরের সব পেজ আইডি থেকে একযোগে পোস্ট করে পাইলটকে বীর আখ্যা দেওয়া হচ্ছে কেন? যেখানে পাইলট নিজে বাঁচার জন্য সেফ এক্সিট নিয়েছে, প্যারাসুট ব্যবহার করেছে, পাশের বিল্ডিং এ পড়েছিল। তথ্য যমুনা টিভি এবং আমাদের দেশ পত্রিকা। সেখানে একজন আজকে যদি একজন ট্রাক ড্রাইভার 20 জন ছাত্রকে ট্রাক চাপা দিয়ে মারে, তখন কি তাকে জামাত শিবির বীর আখ্যা দিবে? যদি তা না হয়, সেফ এক্সিট নেওয়া এই বিমান চালককে কেন বীর আখ্যা দেওয়া হচ্ছে? সে কবে বিয়ে করেছে, বিয়ের ছবি দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের উদ্দেশ্যমূলক একটা? যেখানে আপনারা আমাদের সন্তানদের লাশ গুম করছেন, সন্তানদের লাশের সংখ্যা জানার কারণে আপনারা প্রিন্সিপালকে মারছেন, রক্ত দিতে যাওয়ার কারণে আপনারা সাধারণ স্টুডেন্টদেরকে মারছেন। এটা কি কোনো সুস্থ দেশ? এটা কোন চিত্র? আমরা কি পাকিস্তানে বাস করছি না বাংলাদেশে? আমি এই মুহূর্তে একটা ভিডিওতে যেতে চাই। উপযুক্ত তথ্য প্রমাণ করতে হবে, কারণ এটা এমনিতে লোকালে বিধ্বস্ত করা যায় না, এটা ক্ষতিপূরণ দিতে হবে। কারণ একজন বিমান বাহিনী শপথ করার সময় সে অঙ্গীকার করে সে নিজের জীবন বিলিয়ে দিবে, তারপর নাগরিকের অধিকার, নাগরিকের জীবন বাঁচিয়ে রাখবে। তাহলে কিভাবে এতগুলো বাচ্চা জীবন সে এরকম করলো? তাহলে এটাই সে কোনোভাবে এড়াতে পারে না, এবং বিমান বাহিনী থেকে শুরু করে পুরো সবাই এর ক্ষতিপূরণ দায়ী করতে হবে। আপনি দেখেন, এটা কিন্তু আমাদের কথা না, এটা বাচ্চাদের কথা। এই বাচ্চারা যারা স্বজন হারিয়েছে, যারা তাদের ক্লাসমেটকে হারিয়েছে, যারা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে, তাদের কথা। রাজনীতিকে আপনারা দয়া করে আমাদের সন্তানদের থেকে আলাদা রাখুন, দয়া করে। আমি একজন মা, আপনাদের কাছে হাত জোড় করছি, আমাদের সন্তানদের লাশ আপনারা ফিরিয়ে দিন। যে মায়েরা আজকে আহাজারি করছে, এক মা চিৎকার করে কাঁদছিল, তার সন্তানকে পাওয়া যাচ্ছে না, তারপর যখন পেল তিনি অদ্ভুত রকমের আচরণ করছে, স্বাভাবিক না। কারণ মা কিভাবে স্বাভাবিক হয়? আমি নিজে দেখলাম একটা শিশু, তার গা হাত পা পুড়ে গেছে, সে হেঁটে যাচ্ছে, তার পায়ে স্কুলের জুতা। আমিও তো সন্তানের মা, আমার বাচ্চারাও তো ছোট ছোট। আপনাদের কাছে আমাদের অনুরোধ, রাজনীতি আলাদা করেন,
আমাদের সন্তানদের লাশ আমাদের কাছে ফেরত দেন। মায়েদের বুকে জীবিত সন্তান ফেরত দিতে না পারলেও মৃত সন্তানদের ফেরত দিন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, মৃত সন্তানদেরকে অন্তত ফেরত দিন। আর আপনারা শিক্ষকদের গায়ে হাত তুলছেন, কেন তুলছেন? এই আপনাদেরকে তো আমাদের ট্যাক্সেই পালা হয়, এই আর্মিদেরকে। আপনারা আমাদের ট্যাক্সের টাকা খেয়ে আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলবেন? এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আমি এখন ফিরে যাব। হ্যাঁ বলেন। নাহার, আজকে আপনি যে প্রশ্নগুলো তুললেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা তো শুধু আজকে না, গত একটি বছর যাবৎ এগুলো হচ্ছে। এই সরকারের সমর্থকরাই শিক্ষকের গলায় জুতার মালা দিয়েছে, তাদেরকে ইনসাল্ট করে তাদের চাকরির থেকে জোর করে বের করে তারা সেই তাদের দলের লোকজনকে সেখানে বসিয়েছে। তারপরে লাশ গুমের যে ইতিহাস, এরা কারা? সেই ৭১-এ আমরা দেখেছি এরা মানুষকে হত্যা করেছে, রক কেটেছে, ধর্ষণ করেছে, এবং তারা সেনাবাহিনীর ড্রেস পরে, সেনাবাহিনী তারা পাকিস্তানের সেনাবাহিনী, কিন্তু তারা এই কাজগুলো করেছে। আজকে বাংলাদেশের সেনাবাহিনী যাদেরকে যে সমস্ত লোকজনকে তারা মারছে, তাদের ট্যাক্সের পয়সায় তারা আজকে চাকরিতে আছে, তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে। তারা যে আচরণ করছে, প্রথমত মানুষকে মারছে, নিরীহ মানুষকে। এই যে ইয়েতে যে ঘটনাগুলো ঘটলো গোপালগঞ্জে, একটা লোকের হাতে তো কোনো অস্ত্র ছিল না, আমরা তো আজকাল ভিডিওতে দেখেছি। তাহলে নিরস্ত্র মানুষ, সাধারণ লুঙ্গি পরা সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষকে কেন সে জয় বাংলা বলছে? মানে এটা কি, আমরা কি পাকিস্তানে বাস করি? এখন বাস করছি, এবং দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বাংলাদেশটাকে দখল করেছে পাকিস্তানি। এই আইএসআই এর, পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সির অফিসার, আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে, প্রত্যেকটা জেলায়, সব জায়গায় তারা অফিস করেছে। এবং বললাম তো যে গোপালগঞ্জে লাশটাকে যখন ইনসাল্ট, মানে অসম্মান করা হচ্ছে, তা সেখানে উর্দুভাষীর কথা আমরা শুনতে পাচ্ছি। গোপালগঞ্জে উর্দুভাষীর লোক কোথায় আসবে? এখানে তো সব বাঙালি থাকে। তো কাজেই হাজারো প্রমাণ রয়েছে যে এই সরকার, এই রেজিম হলো পাকিস্তানি রেজিম। তারা ৭১-এ পরাজিত হয়েছিল, সেটার প্রতিশোধ নিচ্ছে দেশি বিদেশি, বিশেষ করে বিদেশি সাহায্যে, টাকা পয়সা, বিভিন্ন সমর্থন করে তারা বাংলাদেশটা, বাঙালি জাতিকে তারা সেই পাকিস্তানে ফিরিয়ে নেবে, ৭১-এ ফিরিয়ে নেবে। এইটা হলো তাদের হিডেন এজেন্ডা, কিন্তু সেটার এখন আর হিডেন নাই, প্রকাশ্যে এসে আসছে এই সমস্ত ঘটনার জন্য। এগুলা নিন্দা করার ভাষা আমার নেই, আমাদের নেই। সমাধান একটাই, এদের কাছ থেকে আপনি ন্যায় বিচার আশা করবেন না। এদের কাছ থেকে আপনি যে হিউম্যান রাইটস এর কথা বলছেন, মানবতার কথা বলছেন, এগুলো আশা করবেন না, কারণ এরা অমানুষ না হলে এইভাবে এই ঘটনা যদি ঘটাতে পারে। আর গোপালগঞ্জে যা হচ্ছে গত একটা বছর, এই যে মব ভায়োলেন্স, মব কিলিং, কত ইনোসেন্ট মানুষকে তারা হত্যা করেছে, মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আমরা ইচ্ছা করলে খন্দকার মোস্তারের বাড়ি পুড়িয়ে দিতে পারতাম না? আমরা রাজাকারদের ৭১-এর পর রাজাকারের বাড়ি পুড়িয়ে দিতে পারতাম না? আমরা তো সেটা করি নাই, কারণ আমরা একটা আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলাম, যে সেটা হলো যে সেকুলারিজম, হিউম্যান রাইটস, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে, তাদেরকে সম্মান করতে হবে। আর এই ৫৫ বছর পরে তারা পাকিস্তানি পন্থীরা ক্ষমতায় এসে যেভাবে বাঙালি জাতিকে ধ্বংস করছে, যেভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌম ধ্বংস করছে, এখান থেকে এদের কাছ থেকে আমরা কোনো ন্যায় বিচার পাবো না, কোনো সহানুভূতি পাবো না। একমাত্র বিচার হলো তারা অস্ত্রের ভাষায় অস্ত্র ব্যবহার করছে, তাদেরকে মোকাবেলা করার জন্য অস্ত্রের মাধ্যমে মোকাবেলা করতে হবে। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা সেটা যদি না করতে পারি, বাঙালি যদি না জেগে ওঠে, গত এক বছরের অত্যাচারের পরিপ্রেক্ষিতে যদি না উঠে, বাংলাদেশে তো এই কি বলে, যারা উদ্ধারকারী, আপনি উল্লেখ করলেন, উদ্ধারকারীকে মিলিটারি ইনসাল্ট করেছে, মেরেছে। এই বেশি দূরে না, 21 অগাস্টে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর
বর্তমান প্রধানমন্ত্রী, তার যখন গ্রেনেড মারা হয়, সেই 21 জন লোক মারা যায়, 300 মতো লোক আহত হয়, তাদেরকে যখন উদ্ধার করতে গিয়েছে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে, হসপিটালে তাদেরকে নিতে দেয় নাই। তো এই ধারার রাজনীতি বাংলাদেশে চলে আসছে। এবং আজকে যেটা করছে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আশ্চর্য হই না, কষ্ট লাগে। কিন্তু যারা এই কাজগুলা করছে তারা বাংলাদেশের শত্রু, তারা আমাদের সার্বভৌমত্বের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ইসলামেরও শত্রু। ইসলামের কথা তারা মুখে বলে। তো এই যে দুর্ঘটনার পরে শত শত লোক, ইনক্লুডিং জামাতের প্রেসিডেন্ট, বিএনপির মহাসচিব সহ তারা নেতৃবৃন্দ হসপিটালে লাশ নেওয়ার রাস্তা বন্ধ করে সেখানে রাজনীতি করতে গিয়েছে। আমি ভিডিওতে শুনলাম একজন ইয়াং টিচার ওই স্কুলের, খুব সম্ভব ভাইস প্রিন্সিপাল, সে চিৎকার করে বলছে যে আপনারা কেন এখানে দল বেঁধে এসেছেন, আমরা আহতদেরকে চিকিৎসা হসপিটাল নিতে পারছি না, তাদেরকে অ্যাক্সেস করা যাচ্ছে না। এই কমন সেন্সটুকু যে সমস্ত রাজনীতিবিদদের নেই, তারা এখন ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় যাবে, তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? কাজেই আমি আবেদন জানাবো বাঙালি দেশপ্রেমিক তরুণদের প্রতি। এই তরুণরাও মিসলিড হয়ে বাংলাদেশের এই পরিস্থিতির সৃষ্টি করতে সাহায্য করেছে, এটা অপ্রিয় হলেও সত্য কথা। তাদের প্রতি আমার আবেদন জানাবো, আপনারা সত্যিকারের দেশপ্রেমিক হন, এই সমস্ত রাজনীতিবিদদেরকে বয়কট করুন, এই সমস্ত রাজনৈতিক দলকে বয়কট করুন। সত্যিকারে এই দেশটা আপনাদের। যদি আপনারা দেশপ্রেমিক না হন, আপনার অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, আপনারা যদি ফলস ন্যারেটিভের ভিকটিম না হন, প্রতারণার ভিকটিম না হন, তাহলে কিন্তু আমাদের তো জীবন চলেই গেছে, আপনাদের বিপদ, ভবিষ্যৎ অন্ধকার। আপনাদেরকে বাস করতে হবে তালেবানের রাষ্ট্র, আফগানিস্তানের মতো রাষ্ট্রে আপনাদেরকে বাস করতে হবে, ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো অকার্যকর একটি রাষ্ট্রে বাস করতে হবে। এই আমার আবেদন হলো তরুণদের প্রতি। আপনারা প্রথমে ভুল করেছেন, এখনো ভুলের সংশোধন করার সময় আছে। আপনারা ফলস ন্যারেটিভে প্রতারিত হয়েছেন, সঠিক তথ্য জানেন, বাংলাদেশের মানবাধিকার জানেন, বাংলাদেশের একটা ভবিষ্যৎ রয়েছে। 15 বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছিল। বাংলাদেশের মতো একটা দেশে মেট্রো রেল প্রতিষ্ঠা হয়েছিল, অর্থনৈতিক উন্নতি হয়েছিল, জিডিপি গ্রোথ বেড়েছিল। সেগুলো 1 বছরে ধ্বংস করে আজকে বাংলাদেশ একটা ফেল স্টেট। বাংলাদেশে কোনো মানবাধিকার নেই, মানুষের কোনো নিরাপত্তা নেই। রেপের সংখ্যা এত বেড়ে গেছে যে মহিলারা তাদের নিজ বাসভবনেও নিরাপদ নয়, রাস্তাঘাটে তো দূরের কথা। তো এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে সমস্ত ইয়াং ছেলেপেলে, ইয়াং জেনারেশন এখনো আপনারা স্লোগান দেন এই ইউনুসের পক্ষে, এই এনসিপির পক্ষে, অথবা মৌলবাদীদের পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে, আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, এই কথাটা মনে রাখবেন। আমার অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু দেখেছি। আপনাদের প্রতি আবেদন, এই মৌলবাদী, সন্ত্রাসী, পাকিস্তানি পন্থী শাসকদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, বাংলাদেশটাকে বাঁচান। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি জানি আপনি প্রচন্ড ক্লান্ত, আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আর আমি আজকে আমার অডিয়েন্সকে একটা কথা বলতে চাই, আজকে যে আমার লাইভ করব আমি এটা জানতাম না। কেন করেছি জানেন? আপনাদেরকে একটু বলি। এই যে ছেলেগুলো, ওরা নিজের হাতে গলিত লাশ ওরা বহন করে করে নিয়ে গেছে, ওরা জীবনের ঝুঁকি নিয়ে রক্ত দিতে গেছে। আজকে আমি একজনকে ফোন করেছিলাম যে আপনি রক্ত দিতে গেলেন, উনি অনেক দুর্বল কিন্তু তারপরও গেছে। উনি বলে আমি জানি আমাকে মব ধরতে পারে, আমি জানি আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমার জীবন রক্ষা করার জন্য যে বাচ্চাগুলি পুড়ে গেছে তাদের জীবনের জন্য রক্ত দিতে যাব না, এটা তো হতে পারে না। এই যারা যাচ্ছে তাদেরকে আপনারা করছেন। আমি এখন একটা ভিডিও দেখাই, আমার কথা থেকেও লিফটের সামনে মাইলস্টোন স্কুলের 2জন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করবো।
স্কুলের ভিতরে কি ঘটনা ঘটেছিল সেগুলো তারা একজন আরেকজনের সাথে ডিসকাস করার চেষ্টা। এমন লাশ টানছি, এটা মানুষ টানছি নাকি পশু টানছি আমি নিজেও জানি না, একদম গলে টলে গেছে, মানে এটা কি এটা নিজেও বলতে পারবো না। জেনেছি যে এখানে 19 জন এই পর্যন্ত মারা গিয়েছে। আমরা এই তথ্য আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি। কিন্তু আমি তো একাই 10 জনের উপরে লাশ টানলাম। সে বলেছে সে একাই 10 জনের উপরে লাশ টেনেছে, এটা একটা হিসাব। এর আগে আপনাদেরকে আমরা স্লাইড দেখিয়েছি, দুটো ক্লাস পুরোপুরি জ্বলে গেছে, ওখানে মিনিমাম 100 জন টোটাল আরো মিলিয়ে। তাহলে এই যে লাশের সংখ্যা গুম করা হচ্ছে, এবং সেই সাথে তাই না, লাশের হিসাব জানতে চাওয়ার জন্য সাংবাদিককে এবং স্টুডেন্টদেরকে সেনাবাহিনী মেরেছে। শুধু তাই না, আমাকে না নাহার, ওখানে সেনাবাহিনী সমস্ত সাংবাদিকদের বের করে দিছে। এখন যেটা তুমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলা সেটা হচ্ছে যে সেনাবাহিনী বলো আর বিমান বাহিনী বলো আর নৌবাহিনী বলো, সবাই কিন্তু সংবিধান ছুঁয়ে শপথ নেয়। তারা যখন সেনাবাহিনীতে ঢুকে তখন শপথ নেয় যে সংবিধানকে সমুন্নত রাখবে। তারা কি গত বছর 5ই আগস্টে সংবিধানকে সমুন্নত রেখেছিল? রাখেনি। তারা তাদের কথায়, তাদের দায়িত্ব দেশকে রক্ষা করা, দেশের সম্পদকে রক্ষা করার, দেশের বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। কিছুদিন আগেও আরাকান আর্মি যখন বাংলাদেশের সীমানার 10 কিলোমিটার দূরে ভিতরে এসে নৃত্য ড্যান্স করেছে, তখন তো আর্মি তাদের বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে পারেনি। অথবা গত বছর যখন মেট্রো রেলে আগুন দেওয়া হলো, টিবি ভবনে আগুন দেওয়া হলো, অথবা অন্যান্য সংস্থা আগুন দেওয়া হলো, তখন তো তারা শপথ ভঙ্গ করেছে। আর এই শপথ যখন ভঙ্গ করা হয় তখন তাদের পানিশমেন্ট হয়। এখন দেখা যাক যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনী বলতে বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্থল বাহিনী যারা আছেন তাদের জন্য কি করেছেন। একটা সময় ছিল বাংলাদেশ সেনাবাহিনী মানে এই 3 বাহিনী এক বেলা ভাত পেত, বঙ্গবন্ধু কন্যা 2 বেলা ভাতের ব্যবস্থা করেছেন, 1 বেলা আমিষ পেত, 2 বেলা আমিষের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী নৌবা বিভিন্ন করে আর আর্মি করে অনলি মেয়েরা যেতে পারত, কিন্তু সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা সমস্ত সেক্টর খুলে দিছে মেয়েদের জন্য, এবং একজন মহিলা মেজর জেনারেল পর্যন্ত আছে। আমরা যখন বড় হয়েছি, রবি ভাইয়ের জানার কথা, রবি ভাই আমাদের অনেক বড় মুরব্বী মানুষ, কিন্তু তখন মেজর জেনারেল থাকতো একজন এবং সে সেনাবাহিনীর প্রধান হতো। যখন রিটায়ারমেন্টে যেত তখন লেফটেন্যান্ট জেনারেল হিসাবে রিটায়ার। এখন বর্তমান বাংলাদেশে মেজর জেনারেল আছে 5 জন, লেফটেন্যান্ট জেনারেল আছে 5 জন, মেজর জেনারেল আছে 57 জন। এবং বঙ্গবন্ধু কন্যা আরো করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্মি কোর অফ মেডিকেল কলেজ, ডারপা, এবং 17 ডিভিশনের জন্য সিলেটে ক্যান্টনমেন্ট করেছেন, 10ম ডিভিশনের জন্য রামুতে ক্যান্টনমেন্ট করেছেন, 7ম ডিভিশনের জন্য লেবুখালীতে ক্যান্টনমেন্ট করেছেন, কমপ্লিট ব্রিগেড যমুনা নদীর তীরে এবং পদ্মা নদীর তীরে। সিএমএইচ এ এমন কোন জিনিস নেই যেটা হয় না, বোন ম্যারো থেকে শুরু করে উইমেন ফার্টিলিটি থেকে শুরু করে এমন কোন জিনিস নেই যেটা সেনাবাহিনীর জন্য করেননি এই সেনাবাহিনী। এবং 500 শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হসপিটাল করেছেন। বর্তমান যে বার্ন ইউনিট যেটার ভিতর ট্রিটমেন্ট নিচ্ছে, এইটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার করা। আমরা এই একটা যখন ভাত রান্না করা হয় তখন একটা ভাত তাপ দিলে বোঝা যায় যে এই পুরা ভাত হয়েছে কিনা। যে ব্যক্তি এই 1 বছরে এমন একটা পদক্ষেপ নিতে পারেনি যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে অথবা দেশের সাধারণ মানুষ উপকৃত হবে, তার দ্বারা আমরা কি আশা করতে পারি? ধরো এমন কোন কি পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে একজন কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে, অথবা এমন কোন কি পদক্ষেপ নিয়েছে যাতে একজন মহিলা গার্মেন্টস শ্রমিক অথবা অন্যান্য শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে? এর ফাঁকে দেখা যায় যে কিছুদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি ওনারই লোক, উনি বলেছেন নতুন করে 28 লক্ষ মানুষ বেকার হয়েছে, তার ভিতরে মেজরিটি উইমেন। তাহলে এর কাছ থেকে কি আশা করব? এই
যারা তখন বৈষম্যর বিরোধে আন্দোলন করে এখন বৈষম্যই কাজ করে যাচ্ছে, তাদের কোটার ভিত্তিতে বিভিন্নভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, বৈষম্যের নামে টাকা তোলা হচ্ছে। গত বছর বন্যার নামে যে কোটি কোটি টাকা তোলা হলো টিএসসিতে, সেই টাকার এখন পর্যন্ত হিসাব দেওয়া হয়নি। যারা 2 বেলা খেতে পেত না তারা এখন লাখ কোটি টাকার গাড়িতে চড়ে। এই টাকার উৎস কোথায়? এক একজন উপদেষ্টা এবং তাদের পিএসটা 400 কোটি টাকা, 700 কোটি টাকা, অথবা এনসিপির না তারা 400 কোটি টাকা, 500 কোটি টাকার মালিক হয়ে যায় 3-4 মাসে। এই দেশের কাছে তুমি কি আশা করতে পারো? একটা জিনিস দেখা যায় যে মানুষের দৃষ্টিকোণ যখন অন্যদিকে চলে যায় তখন দেশটা বিক্রি হয়ে যায়। কিভাবে বিক্রি হয়? তুমি দেখো, একসময় আমাদের দেশের মানুষ পর্যটনের জন্য প্রচুর মানুষ কক্সবাজার যেত, অথবা এই যে সেন্ট মার্টিনে যেত। এখন কি সেন্ট মার্টিনে যেতে পারে? যেতে পারে না। রাঙ্গামাটিতে যেতে পারে? যেতে পারে না। বান্দরবনে যেতে পারে না। কক্সবাজারেও যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই মানুষগুলি, এখন কি হচ্ছে? বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, আর মানুষের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। গার্মেন্ট সেক্টর পুরো ধ্বংস। যেখানে গার্মেন্ট সেক্টরে আমাদের শুল্ক ছিল 10%, সেখানে এখন 15%, সেটা এখন 37%-এ এসছে। আমরা কিভাবে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো যেখানে প্রচুর মেয়েরা কাজ করতো, তাই না? আর তুমি যদি একটা দেশের 50% যেখানে নারী, তাদেরকে যদি পুনর্বাসন না করতে পারো, তাদেরকে যদি কর্মক্ষেত্রে না পাঠাতে পারো, তাহলে তোমার সেই দেশটা আগাবে না। তাহলে তুমি 50% কমে যাচ্ছে তোমার প্রোডাক্টিভিটি, তাহলে তুমি আগাবা কিভাবে? একটা বিষয় আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে এই যে মায়েরা 24-এ যেই মায়েরা, উত্তরার অনেক মা ছিলেন যারা কিনা 24-এ এই ইউনূসের সঙ্গীদেরকে একসময় এর মধ্যে অনেকেই ছিল, কিন্তু একজন কমেন্ট করেছে যে সেই মায়েরা যখন নাকি আজকের সমন্বয়কদের সাথে ছিলেন তারা তো আজকে কাঁদছেন। হ্যাঁ ভাই, শুনেন, 2024-এ অনেক মা ভুল করেছে, বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করেছে এবং এই ন্যারেটিভ মানুষকে মিসলিড করেছে। দেখো, আমি প্রথমেই আলোচনার আগে একটু কথাই বলেছিলাম যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন সেই কথাটাকে টুইস্ট করে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো ঘুরিয়ে দেওয়ার জন্যই মানুষে ভুল বুঝে এবং তারা বারবার একটার পর একটা টুইস্ট করেছে। এবং দেখো, পাকিস্তান গভর্নমেন্টের 3টা ছিল, স্লোগান ছিল। কি ছিল সেই স্লোগানগুলো? যে হিন্দু আমারা দুশ্মন হে, ইসলাম খতরা মে হে, কাশ্মীর কে ফতে করনে পড়েগা। এই 3টা স্লোগান ছাড়া পাকিস্তানের কোনো স্লোগান ছিল না। আর এরা স্লোগান দেয় হচ্ছে, এদের কয়েকটা স্লোগান আছে। 1 নাম্বার, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, দাড়ি টুপি কিছু থাকবে না, মসজিদে উলুধ্বনি শোনা যাবে। এই 15 বছরে 16 বছরে কেউ কি দেখাতে পারবে যে একটা মসজিদে এরকম হয়েছে? বা কোনো কেউ কি দেখাতে পারবে যে মুসলমানরা তার নামাজ পড়তে পারেনি? দেখাতে পারবে না। এইটাই প্রোপাগান্ডা বিএনপি জামাত সম্মিলিতভাবে করে। এইটা আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় প্রোপাগান্ডা আছে। আরেকটা জিনিস, আওয়ামী লীগ তার প্রচার করতে পারেনি। তুমি দেখবে যে যদি যখন সবসময় বলা হতো যে এই যে ইয়াংদের জেনজিকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ দেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, ভারত সবকিছু নিয়ে যাচ্ছে, আমরা কোনো কিছু পাচ্ছি না। কিন্তু আমরা প্রক্রান্তে কি দেখলাম যে ভারত যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, যেখানে 36টা দেশে বাংলাদেশি পণ্য যেত ভারতের স্থল এবং বিমানবন্দর ব্যবহার করে, এইটা আওয়ামী লীগের ব্যর্থতা কেন প্রচার করতে পারেনি? তখন বিজনেসম্যানরা, বাংলাদেশের ব্যবসায়ীরা বলল যে আমরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হব যদি আমরা যদি ইন্ডিয়ার স্থল এবং জলপথ ব্যবহার করতে না পারি। কয়েকদিন আগে যে একে আজাদ, যিনি হামিম গ্রুপের প্রধান, উনি গত বছর 9ই আগস্ট বলেছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার ব্যবসায়ীদের সমর্থন আছে, সরকারে ব্যবসায়ীদের সমর্থন আছে। এটা কোট আনকোটে আমি বললাম। আর এই বছর 20 জুলাই উনিকে বলছে, শুনো কোট, 20 বছরে এমন সংকট দেখিনি, একে আজাদ, আনকোট। এই হচ্ছে বর্তমান অবস্থা।
অনন্ত জলিলও বলেছে আপনারা একটা ইন্ডাস্ট্রি করতে পারেন না, সেখানে ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন একটা হসপিটাল করেছে যে এই আমাদের সন্তানদের চিকিৎসা দিবে। আজকে যে হসপিটালটা করে গেছে তাও বঙ্গবন্ধুর কন্যা করে গেছে, যেখানে এখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তাহলে এই সরকার এই 1 বছরে কি পদক্ষেপ নিল যার মাধ্যমে আমাদের চিটাগং পোর্ট হচ্ছে একটা লাভজনক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে অন্যদের হাতে তুলে দেওয়া হলো। তাহলে তুমি তাদের কাছে কি আশা করতে পারো? ছাত্রদেরকে কলেজে মানে ক্লাসরুমে না দিয়ে উল্টা তাদেরকে সরকারের অংশীদার করে দেওয়া হলো, তাদেরকে টাকা ইনকাম করার পন্থা বের করে দেওয়া হলো, তোমরা টাকা ইনকাম করো, তোমাদের পড়ালেখার কি দরকার? তুমি যদি একটা দেশকে ধ্বংস করার জন্য 2টা জিনিস দরকার হয়, বেশি জিনিস দরকার হয় না। 1, তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, 2 নাম্বার তার আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দাও। এই 2টা জিনিস যদি ধ্বংস করে দিতে পারো তাহলে সেই দেশ শেষ। তোমার যে দেশের পুলিশকে পিটিয়ে পুড়িয়ে মারা হলো, তাদেরকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হলো, সেই ইনুস সাহেব এসে বললেন এর কোনো বিচার হবে না, ইন্ডেমনিটি দেওয়া হলো। তাহলে এই পুলিশের মনোবল নষ্ট করে দেওয়া হলো, তার মানে তোমার আইন শৃঙ্খলা শেষ। একইভাবে তোমার যারা এই জেনজি যারা ছাত্র ছিল তারাও ক্লাসরুমে ব্যাক করলো না, বিভিন্ন জায়গা ক্লাসরুমে ছেলেরা যাচ্ছে না। তাহলে তুমি ইউনিভার্সিটির ছাত্ররা, অনেক ইউনিভার্সিটি কুয়েটে এখন গত 6 মাস ধরে কুয়েট বন্ধ। তাহলে তুমি যদি যেখান থেকে মানুষ গড়ার কারিগর যেটা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক, সেখানে যে শিক্ষকদের বারবার অপমানিত হতে হচ্ছে, শিক্ষকরা মবের শিকার হচ্ছে, তাহলে তুমি তাদের কাছে কি আশা করতে পারো? উনি ওনার পার্সোনাল গেইন ছাড়া আর কিছুই করতে পারেনি। দেখা যায় যে উনি নিজের 560 কোটি টাকা মওকুফ করেছে, 5 ইয়ার্স ট্যাক্স দিবেন না, আদম ব্যবসা ওনার নামে, তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি হয়েছে, ডিজিটাল ওয়ালেট, এমন কিছু নেই যেটা ওনার জন্য করা হয়নি।